আমরা ডিসকাস করব কোনো মৌলের পারমাণবিক ভর, তুল্যাঙ্ক ভার ও যোজ্যতার মধ্যে সম্পর্ক কি হয়। তো প্রথমে হাইড্রোজেনের সাপেক্ষে এই সম্পর্ক নির্ণয় করার চেষ্টা আমরা করি। তার জন্য কি করতে হবে, ধরা যাক কোনো মৌলের পারমাণবিক ভর আমরা ধরে নিলাম এ, তুল্যাঙ্ক ভার ই এবং যোজ্যতা ভি, এগুলো সবই আমরা ধরে নিলাম। এখন আমরা জানি যে কোনো মৌলের একটা পরমাণু যোজ্যতা ভি, তার মানে মৌলটির একটা পরমাণু ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত। তাহলে মৌলের একটি পরমাণু যদি ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, তার মানে বলা যাবে 1.008 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে কতটা যুক্ত হয় সেটা নির্ণয় করা যাবে। কেন, কি করে নির্ণয় করব? কারণ মৌলের একটি পরমাণুর, তার মানে পারমাণবিক ভর কত, এ, তাহলে একটি পরমাণুর ভর মানে হচ্ছে এ ভাগ ভর, এবং হাইড্রোজেনের ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণু, তা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1.008, তাহলে ভি ইন্টু 1.008 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয় এ ভাগ ভরের মৌলের সঙ্গে। অর্থাৎ আমরা লিখতে পারি এ ভাগ ভরের মৌলের সাথে যুক্ত হাইড্রোজেন কত না, ভি ইন্টু 1.008 ভাগ। এবার আমরা তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি যে 1.008 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয় কত ভাগ ভরের মৌলটির সঙ্গে, না সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি 1.008 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হচ্ছে কতটা, এ ইন্টু 1.008 ডিভাইডেড বাই ভি ইন্টু 1.008, অর্থাৎ বলতে পারি এ ভাই ভি ভাগ ভরের মৌলের সাথে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেশনটা উপরে নিচে 1.008 কেটে গেল, তাহলে এ বাই ভি ভাগ ভরের মৌলের সাথে। সুতরাং এটাই কিন্তু আমাদের ডেফিনিশন ওয়াইজ আমরা কি বলি যে 1.008 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয় কার সাথে, সেই ভাগ ভরের মৌলকে বলা হয় তার তুল্যাঙ্ক ভার। সুতরাং আমরা বলতে পারি ই ইকুয়ালস টু এ বাই ভি, বা মৌলের তুল্যাঙ্ক ভার সমান সমান মৌলের পারমাণবিক ভর ব্র্যাকেটে এ ডিভাইডেড বাই মৌলের যোজ্যতা। এবার ধরা যাক তোমাদের প্রশ্ন করা হলো যে কোনো মৌলের অক্সাইডের সংখ্যা M2OV, তাহলে বলতে হবে প্রমাণ করো, দেওয়া আছে অক্সাইডের সংকেত M2OV, প্রমাণ করো মৌলটির তুল্যাঙ্ক ভার E ইকুয়ালস টু এ বাই ভি, যখন এ সমান মৌলের পারমাণবিক ভর তাহলে কি করে প্রমাণ করা যাবে না, ধরা যাক এখানে মৌলের পারমাণবিক ভর তো দিয়েই দিয়েছে, তাহলে এখন আমাদের M2OV হচ্ছে মৌলের অক্সাইডের সংকেত। তাহলে দিয়ে দেওয়া আছে M2OV মৌলটির অক্সাইডের সংকেত। এখন মৌলটির অক্সাইডের সংকেত দেখে আমরা কি বলতে পারছি,
বলতে পারছি যে এখান থেকে আমরা বলতে পারছি যে 16 ভাগ অক্সিজেনের আর পারমাণবিক ভর আমরা জানি 16, তাহলে 16 ইন্টু ভি, 16 ইন্টু ভি ভাগ ভরের 16 ইন্টু ভি ভাগ ভরের অক্সিজেন কার সাথে যুক্ত আছে, অক্সিজেন যুক্ত হয় কত ভাগ ভরের মৌলটির সঙ্গে। মৌলটির পারমাণবিক ভর দেওয়া আছে এ, এখানে কটি মৌল রয়েছে, কটি পরমাণু রয়েছে, দুটি, তাহলে কতটা ভাগ ভরের মৌলটির সঙ্গে যুক্ত হবে, দুটি পরমাণু, পারমাণবিক ভর ভি এ, তাহলে 2 ইন্টু এ ভাগ ভরের মৌল, তাহলে 16 ভি ভাগ ভরের অক্সিজেন যুক্ত হয় কার সাথে না 2a ভাগ ভরের মৌলের সাথে। এখন আমরা আবার তুল্যাঙ্ক ভারের সংজ্ঞায় ফিরে যাই, সেখানে কি বলা হয়েছে যে 8 ভাগ ভরের অক্সিজেন যত ভাগ ভরের মৌলের সঙ্গে যুক্ত হয় তত ভাগ ভরের মৌলটির তত ভরকে সেই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। তার মানে আমাদের এখান থেকে 8 ভাগ ভরের অক্সিজেন যুক্ত হয় কত ভাগ ভরের মৌলের সাথে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কত হবে, 2a ইন্টু 8 ডিভাইডেড বাই 16 ইন্টু ভি, 8 2 2 আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পাবো a বাই ভি, তাহলে এটাই কিন্তু হলো ওর তুল্যাঙ্ক ভার। সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম যে E ইকুয়ালস টু a বাই ভি। এবারে দেখো E ইকুয়ালস টু a বাই ভি, এর থেকে আমরা বুঝতে পাচ্ছি যে দেখো মৌলের তুল্যাঙ্ক ভর সমান সমান পারমাণবিক ভর ডিভাইডেড বাই ভ্যালেন্সি। তাহলে পারমাণবিক ভর যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং তুল্যাঙ্ক ভার এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, তুল্যাঙ্ক ভার ভি এর সাথে বা যোজ্যতার সাথে কিরকম সম্পর্কযুক্ত না ব্যস্তানুপাতিক। তাহলে তুল্যাঙ্ক ভার এবং যোজ্যতা কিরকম সম্পর্কযুক্ত না ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। এছাড়াও আর কি কি এখান থেকে আমরা কনক্লুড করতে পারি, দেখো যেহেতু a নট ইকুয়ালস টু 0 হলে E নট ইকুয়ালস টু 0, যেহেতু ভি এর a বাই ভি a নট ইকুয়ালস টু 0 অর্থাৎ E নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলতে পারি E কখনো 0 হয় না। আবার দেখো কোনো মৌলের ক্ষেত্রে যেখানে ভ্যালেন্সি 1 হচ্ছে বা যোজ্যতা 1 হচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে, E ইকুয়ালস টু a, অর্থাৎ তুল্যাঙ্ক ভার এবং পারমাণবিক ভরের মান সমান হয়ে যাচ্ছে। কোনো যৌগ নেওয়া হলো MmOn, এখন এই যৌগে যদি m এর তুল্যাঙ্ক ভার a হয়, স্মল a হয়, এবং m এর পারমাণবিক ভর ক্যাপিটাল A হয়, আচ্ছা ওকে একে স্মল a না বলে আমরা তুল্যাঙ্ক ভার স্মল ই ধরলাম এবং এর পারমাণবিক ভর ক্যাপিটাল A হয়, তাহলে কি বলা হবে, এক্ষেত্রে কত ভাগ অক্সিজেন রয়েছে, অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে এনটা অক্সিজেন পরমাণু, তাহলে 16n ভাগ ভরের অক্সিজেন যুক্ত হয়েছে কত ভাগ ভরের m এর সঙ্গে, am ভরে। তাহলে আমরা লিখছি 16n ভাগ ভরের অক্সিজেন যুক্ত হয়েছে কার সাথে, ma ভাগ ভরের মৌলের সাথে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে নেব যে 8 ভাগ ভরের অক্সিজেন যুক্ত হচ্ছে কার সাথে,
MA ইন্টু 8 ডিভাইডেড বাই 16 n ভাগ ভরের মৌলের সাথে। সুতরাং এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাবো 8 16, এটা 8 2 যা 16, তাহলে MA ডিভাইডেড বাই 2n ভাগ ভরের মৌলের সাথে। MA ইন্টু 8 বাই 16 8 16 এখানে কেটে আমরা পাচ্ছি MA বাই 2n ভাগ ভরের মৌলের সাথে। এখন আমরা ধরে নিয়েছি এর তুল্যাঙ্ক ভার কত, স্মল ই। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু ওর তুল্যাঙ্ক ভার স্মল ই, তাহলে আমরা লিখতে পারি স্মল ই ইকুয়ালস টু 8 ভাগ ভরের অক্সিজেন যুক্ত হচ্ছে কার সাথে না এত ভাগ ভরের মৌলের সাথে। এবং তুল্যাঙ্ক ভারের সংজ্ঞায় কি বলেছে, যে যত ভাগ ভরের মৌল 8 ভাগ ভরের অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে সেই ভাগ ভরকে তার তুল্যাঙ্ক ভার বলে। সুতরাং আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু MA বাই 2n। এখান থেকে ওর পারমাণবিক ভর আমরা পাবো 2ne ডিভাইডেড বাই স্মল m, 2ne ডিভাইডেড বাই স্মল m। পরিষ্কার করে আমরা লিখছি E ইকুয়ালস টু MA বাই 2n, অর্থাৎ A ইকুয়ালস টু 2ne ডিভাইডেড বাই স্মল m। এই হলো সম্পর্ক। তাহলে যদি MnOn এই ধরনের কোনো যৌগে m এর তুল্যাঙ্ক ভার স্মল ই এবং m এর পারমাণবিক ভর a হয়, তাহলে তাদের সম্পর্কটা হবে A ইকুয়ালস টু 2ne ডিভাইডেড বাই স্মল m। এবার আমরা Fe2O3 ও FeO যৌগে আয়রনের তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। Fe2O3-তে আয়রনের তুল্যাঙ্ক ভার দেখো EFe দিয়ে আমি লিখেছি। কিভাবে নির্ণয় করতে হবে তুল্যাঙ্ক ভার আমরা এখনই পড়েছি, যে তার পারমাণবিক ভরকে যোজ্যতা দিয়ে ভাগ করলেই হবে। তো যখন Fe2O3, তাহলে সেখানে আয়রনের যোজ্যতা কত হচ্ছে, আয়রনের যোজ্যতা হচ্ছে এখানে 3। আবার FeO-তে আয়রনের যোজ্যতা কত হচ্ছে 2। আর উভয় ক্ষেত্রেই তার পারমাণবিক ভর কিন্তু ফিক্সড, তার ভ্যালু হলো 56। সুতরাং ইকুইভ্যালেন্ট ওয়েট এর ভ্যালু Fe2O3-তে কত হবে 18.66 এবং FeO-তে হবে 28। অর্থাৎ একাধিক তুল্যাঙ্ক ভার, কিছু কিছু মৌলের যাদের একাধিক যোজ্যতা থাকে তাদের কিন্তু একাধিক তুল্যাঙ্ক ভার থাকা সম্ভব। মৌলের তুল্যাঙ্ক ভারের পর এবার আমরা মূলকের তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করে সেটা দেখব। ধরা যাক ফসফেট PO4 3-, ফসফেট একটি মূলক আমরা নিলাম। ফসফেট মূলকের তুল্যাঙ্ক ভার আমরা কি করে নির্ণয় করব না, আগে সেই মূলকের সংকেত ভর নির্ণয় করে নেব, তারপর সেই মূলকের যোজ্যতা বা আধান দিয়ে ভাগ করব। তাহলে এই মূলকটির কি লিখব, EPO4 3- হলো ফসফেট মূলকের তুল্যাঙ্ক ভার। তাহলে ফসফেট মূলকের নির্ণয় করব সংকেত ভর ডিভাইডেড বাই আধান, PO4 3- এর আধান। সুতরাং এর সংকেত ভর কত হবে, ফসফরাসের জন্য 31 প্লাস 4 ইন্টু 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16 ডিভাইডেড বাই এর আধান, আধান হচ্ছে 3। সুতরাং ক্যালকুলেট করে আমরা পাবো 31.67। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা নিশ্চয়ই আছে, ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেট করে নেবে।
তাহলে মূলকের তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করতে হয়? তার সংকেত ভরকে তার আধান দিয়ে ভাগ করেই আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। সিমিলারলি আর একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, CO3 2- কার্বনেট 12 প্লাস 3 ইন্টু 16 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 12 প্লাস 48 বাই 2 ইকুয়ালস টু 30। এইভাবে আমরা বিভিন্ন মূলকের তুল্যাঙ্ক ভার নির্ণয় করলাম। এবার আমরা দেখব আয়নের তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করা যায়। সিমিলার প্রসেসেই আয়নের তুল্যাঙ্ক ভার নির্ণয় করা যায়। ধরা যাক Fe3+, Fe3+ 56 হচ্ছে তার অ্যাটমিক মাস ডিভাইডেড বাই তার আধান 3, 18.67। নেক্সট আমরা শিখব অ্যাসিডের তুল্যাঙ্ক ভার। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করা যায়? না, তার আণবিক ভর ডিভাইডেড বাই তার ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা কি? ক্ষারগ্রাহিতা হলো ওই অ্যাসিডের প্রতি অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকবে। যেমন ধরো HCl, HCl এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1, এর ক্ষারগ্রাহিতা কত হবে? 1। সুতরাং HCl এর তুল্যাঙ্ক ভার কত হবে? 1 প্লাস 35.5, অর্থাৎ তার আণবিক ভর আমরা ক্যালকুলেট করে নেব, ডিভাইডেড বাই ক্ষারগ্রাহিতা 1। সুতরাং আনসার হবে 36.5। আবার H2SO4 এর তুল্যাঙ্ক ভার, আণবিক ভর ক্যালকুলেট করে আমরা পাব 98, কিন্তু H2SO4 এ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু হচ্ছে 2, তাহলে ডিভাইডেড বাই 2 আনসার হচ্ছে 49। আবার দেখো H3PO2, H3PO3, H3PO4, হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড, এদের ক্ষেত্রে কিন্তু ক্ষারগ্রাহিতার মান আলাদা হয়। কীরকম? দেখো, যে কটি হাইড্রোজেন অক্সিজেনের সাহায্যে ফসফরাসের সঙ্গে যুক্ত, সেই হাইড্রোজেন পরমাণুর সংখ্যাই এর ক্ষারগ্রাহিতা প্রকাশ করে। তাহলে H3PO2-তে কেবলমাত্র একটি হাইড্রোজেনকে আমরা পাচ্ছি, আমরা অন্য একটা ইঙ্ক দিয়ে এটা মার্ক করব, H3PO2 বা হাইপোফসফরাসে পাচ্ছি একটি হাইড্রোজেন পরমাণুকে, যেটি কিনা প্রতিস্থাপিত হতে পারে। তার মানে প্রতিস্থাপন যোগ্য H পরমাণু H3PO2-তে, যাকে আমরা বলছি অ্যাকচুয়ালি ক্ষারগ্রাহিতা, তার মান H3PO2-তে আমরা পাচ্ছি কত? 1। ফসফরাস অ্যাসিডে দেখো দুটি OH, অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সঙ্গে যুক্ত, যারা কিন্তু সহজে প্রতিস্থাপিত হতে পারে। তাহলে ক্ষারগ্রাহিতা কত? 2। ফসফরিক অ্যাসিডে দেখো তিনটি OH, অর্থাৎ তিনটি হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য, ক্ষারগ্রাহিতা 3। সুতরাং এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কত হবে? 3 into 1 plus 31 plus 2 into 16 divided by 1,
3 into 1 plus 31 plus 3 into 16 divided by 2, 3 into 1 plus 31 plus 4 into 16 divided by 3. তাহলে আনসারগুলো কি হচ্ছে 66, 41, 32.6. So the values are different. সুতরাং ক্ষারগ্রাহিতার মানের সঙ্গে সঙ্গে তুল্যাঙ্ক ভারের মানও কিন্তু পরিবর্তিত হচ্ছে। এরপর আমরা দেখব ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভার। ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করা যাবে? না, ক্ষার বা ক্ষারকের আণবিক ভর ডিভাইডেড বাই তার অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা কি? অম্লগ্রাহিতা হলো সেই ক্ষার বা ক্ষারকের একটি অণুকে প্রশমিত করতে যতগুলো অ্যাসিডের অণু প্রয়োজন হচ্ছে। অর্থাৎ ধরো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর কত? 40 প্লাস 16 প্লাস 1 into 2 ডিভাইডেড বাই কত হবে? অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের একটি অণুকে প্রতিস্থাপিত করতে কোনো একক্ষারীয় অ্যাসিডের কতগুলি অণু লাগবে? লাগবে 2টি অণু। সুতরাং এর অম্লগ্রাহিতা হবে 2। তাহলে আনসার হবে কত? ক্যালকুলেট করে আমরা পাবো 37। তাহলে ক্ষার বা ক্ষারকের আণবিক ভর ডিভাইডেড বাই তার অম্লগ্রাহিতা। এবং অম্লগ্রাহিতা কাকে বলে? না, ওই ক্ষার বা ক্ষারকের একটা অণুকে প্রশমিত করতে যতগুলো একক্ষারীয় অ্যাসিড লাগে। প্রশমিত করা মানে কি? ক্ষারকের সঙ্গে সেই অ্যাসিডের বিক্রিয়ায় সম্পূর্ণরূপে ক্ষারক এবং অ্যাসিড সবেরই ধর্ম লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হবে। এবার দেখব লবণের তুল্যাঙ্ক ভার। লবণের আণবিক ভর ডিভাইডেড বাই প্রতি অণুতে উপস্থিত ক্যাটায়ন অথবা অ্যানায়নের সংখ্যা ইনটু যোজ্যতা। আবারও বলি, লবণের তুল্যাঙ্ক ভার হচ্ছে লবণের আণবিক ভর ডিভাইডেড বাই প্রতি অণুতে উপস্থিত ক্যাটায়ন অথবা অ্যানায়নের সংখ্যা এবং ইনটু যোজ্যতা। তাহলে Na2SO4 এর তুল্যাঙ্ক ভার কি হবে? প্রথমে তার আণবিক ভর ক্যালকুলেট করতে হবে। 23 into 2 প্লাস সালফারের জন্য 32 প্লাস 4 into 16 ডিভাইডেড বাই কি হবে? উপস্থিত ক্যাটায়ন কি এখানে? Na+, অ্যানায়ন হচ্ছে SO4 2-। ক্যাটায়ন আমরা দেখতে পাচ্ছি Na+ আর অ্যানায়ন SO4 2-। ক্যাটায়ন কটা আছে? না, ক্যাটায়নের সংখ্যা হচ্ছে 2। অ্যানায়ন কটা আছে? অ্যানায়নের সংখ্যা 1। তাহলে হয় আমরা ক্যাটায়নের সংখ্যা ইনটু যোজ্যতা অথবা অ্যানায়নের সংখ্যা ইনটু যোজ্যতা। ধরে নিলাম আমি ক্যাটায়নের সংখ্যা লিখছি, 2 ইনটু তার যোজ্যতা হচ্ছে 1। সুতরাং এইভাবে ক্যালকুলেট করে আমরা এর মান পেয়ে যাব। ঠিক আছে, তোমরা ক্যালকুলেট করে নেবে এবং এর ভ্যালু নির্ণয় করতে পারবে। তাহলে এই গেল অ্যাসিড, ক্ষার, ক্ষারক এবং লবণের তুল্যাঙ্ক ভার আমরা এভাবে নির্ণয় করতে পারলাম।